আর কেমিস্ট্রির রেজাল্ট কি হয়? কেমিস্ট্রি ভালোই লেখছো। এমসিকিউ একটু প্যারা হয়ে গেছে, এমসিকিউ কেমন এমসিকিউ যেন। সলভ করতে হবে, ওগুলো সলভ করো, যেগুলো পারো না সেগুলো সলভ করো, আর যেগুলা মানে সলভ করতে পারবা না সেগুলো আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠায় দিও। হ্যাঁ, ওগুলো আমি ক্লাসে হচ্ছে করে দিব। হ্যাঁ, যে কটা তুমি পারবা না সেটা স্ক্রিনশট দিয়ে গ্রুপে দিয়ে দিবা, যেগুলো হচ্ছে পারতেছি না, মিলতেছে না, আমি সেগুলো হচ্ছে পরের ক্লাসে আমরা করে দিব, ঠিক আছে? আচ্ছা। দেখো, কোষ, কোষ ও এর গঠন উদ্ভিদ বিজ্ঞানের। তো সর্বপ্রথম সর্বপ্রথম যে কোষ দেখছিলেন তার নাম হচ্ছে রবার্ট হুক। রবার্ট হুক হচ্ছে সর্বপ্রথম মৃত কোষ দেখছিলেন। কি কোষ দেখছিলেন? মৃত কোষ দেখছিলেন সর্বপ্রথম। যদি বলে জীবিত কোষ কে দেখছিলেন, জীবিত কোষ, তাহলে বলবো হচ্ছে লিওয়েন হুক। কে দেখছিলেন? লিওয়েন হুক। লিওয়েন হুক সর্বপ্রথম জীবিত কোষ পর্যবেক্ষণ করছেন, আর রবার্ট হুক হচ্ছে সর্বপ্রথম মৃত কোষ পর্যবেক্ষণ করছেন। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, কোষ কাকে বলে? কোষ হচ্ছে জীবের গঠনগত মৌলিক একক। কোষ কি? কোষ হচ্ছে তোমার জীবের গঠনগত মৌলিক একক। জীবের গঠনগত মৌলিক একক। এটা বলছিলেন হচ্ছে জিন ব্র্যাকেট। কে বলছিলেন? জিন ব্র্যাকেট, বিজ্ঞানী। আরেকজন বলছিলেন লোই অ্যানসিকোভিচ। উনি বলছিলেন কোষ হলো জৈবিক ক্রিয়াকলাপের একক, যা একটি অর্ধবেদ্য পর্দা বা অর্ধবেদ্য ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত, যা অন্য মাধ্যম মানে অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই আত্মজন্মে সক্ষম। খেয়াল করো এখানে, আর করে বলেন। জিন ব্র্যাকেট বলছিল এটা, হ্যাঁ। কিন্তু লোই এবং সিকোভিস, লোই এন্ড সিকোভিস, লোই ও সিকোভিচ, এটাকে আমরা লোই ও সিকোভিচ, সিকোভিচ, তিনি বলছিলেন কোষ হলো, কোষ হলো জৈবিক ক্রিয়াকলাপের একক, কলাপের একক, যা একটি সজীব অর্ধবেদ্য ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত, পরিবেষ্টিত, এবং যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই আত্মজননে সক্ষম। এটা হচ্ছে কোষের সংজ্ঞা। মানে এটা পড়বা, আর এইটাই পড়বা। কোষ হলো জৈবিক ক্রিয়াকলাপের একক, যা একক অর্ধবেদ্য ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত থাকে এবং যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই আত্মজননে সক্ষম। হ্যাঁ, বুঝছে। বুঝি নাই? হয়েছে আর কি, মানে লেখা শেষ। আচ্ছা, এখন হচ্ছে কোষ আসলে কিভাবে সৃষ্টি হয়েছিল। তো অনেকের বিজ্ঞানের ধারণা বলছে যে কোষ হচ্ছে জড় উপাদান থেকে আসছে। অনেকে বলছে যে বিদ্যুৎ চমকাইছিল, বিদ্যুৎ বা লাইটিনিং হয়েছিল, যার কারণে বায়ুমণ্ডলে যে তোমার অ্যামোনিয়া, পানি, তারপর হাইড্রোজেন এগুলো ছিল, এগুলো থেকে অ্যামাইনো অ্যাসিড হয়েছে। অ্যামাইনো অ্যাসিডটা কি? অ্যামাইনো অ্যাসিড হচ্ছে প্রোটিন তৈরি করার জন্য সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ।
অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড ছাড়া প্রোটিন হয় না। পরে অ্যামাইনো অ্যাসিড গুলো কি করছে, একসাথে পলিমার সৃষ্টি করছে। পলিমার সৃষ্টি করে কার্বন যৌগের সাথে মিলিত হয়েছে, মিলিত হয়ে প্রোটিন তৈরি করে কোষ তৈরি করছে। এবং এটা প্রসেসটা প্রথমে তারা বলছে যে যে আরএনএ এর মাধ্যমে বংশগতির ধারা তৈরি হয়েছে। আর কেউ বলছে যে ডিএনএ এর মাধ্যমে হয়েছে আদি কোষের। মানে এক একজন এক এক কথা বলছে। এভাবে করে আর কি কোষের একটা, যে কোষ কই থেকে আসছে এটা একটা কথা বলছিলেন তারা। ঠিক আছে। এখন আমরা আম, তোমার একটা জিনিস পড়বো, সেটা কি, যে এন্ডোসিম্বায়োসিস। 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 এন্ডোসিম্বায়োসিসটা কি? সহজ কথায় বলতে গেলে একটা কোষের মধ্যে আরেকটা ছোট কোষ ঢুকে আশ্রয় নেওয়া। একটা কোষের মধ্যে, একটা কোষের মধ্যে ঢুকে অন্য একটা ছোট কোষ আশ্রয় নেয়। অন্য একটা ছোট কোষ কি করে, আশ্রয় নেয়। এটা হচ্ছে অ্যান্ডোসিম্বায়োসিস মেইন কথা। যার কারণে যেই বড় কোষটা আছে, সেই বড় কোষটা কি হয়, ছোট কোষটাকে আশ্রয় দিয়ে দেয়। যার কারণে ছোট কোষটা কি হয়ে যায়, বড় কোষের একটা অংশ হয়ে যায়। ছোট কোষটা বড় কোষের একটা কি হয়ে যায়, অংশ হয়ে যায়। তাহলে আদি কোষ সৃষ্টি হয়েছে কই থেকে, এবং প্রকৃত কোষ সৃষ্টি হয়েছে কই থেকে? এই যে প্রকৃত কোষ এবং আদি কোষ, তাহলে প্রকৃত কোষটা কই থেকে আসছে? এটা আসছে হচ্ছে আদি কোষ থেকে। কই থেকে আসছে? আদি কোষ থেকে আসছে। আদি কোষ থেকে আসছে হলো প্রকৃত কোষ। এই প্রকৃত কোষের মধ্যে একটা বায়বীয় ব্যাকটেরিয়া ঢুকে পড়ে। কি ঢুকে পড়ে? এই প্রকৃত কোষে একটা বায়বীয় ব্যাকটেরিয়া ঢুকে পড়ে, বায়বীয় ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া যখন ঢুকে পড়ে, তখন এইটা মাইটোকন্ড্রিয়াতে পরিণত হয়। কিসে পরিণত হয়? মাইটোকন্ড্রিয়াতে বা মাইটোকন্ড্রিয়নে। যখন মাইটোকন্ড্রিয়া হয়, কি হয়? মাইটোকন্ড্রিয়া হয়, তখন সেখান থেকে তৈরি হয় প্রকৃত প্রাণী, প্রকৃত প্রাণী কোষ। এন্ডোসিম্বায়োসিসটা হচ্ছে একটা কোষের মধ্যে আরেকটা ছোট কোষের আশ্রয় নেওয়া। ঠিক আছে। একটা বড় কোষের মধ্যে একটা ছোট কোষ যখন আশ্রয় নেয়, তখন এই ছোট কোষটাও কি হয়, বড় কোষের একটা অংশ হয়ে যায়। তেমনি ভাবে আদি কোষ থেকে কি আসছে, প্রকৃত কোষ। প্রকৃত কোষটা মূলত আসছে কই থেকে, আদি কোষ থেকে। তখন প্রকৃত কোষের মধ্যে একটা বায়বীয় ব্যাকটেরিয়া ঢুকে যায়। যখন ব্যাকটেরিয়া ঢুকে যায়, তখন সেটা কিসে পরিণত হয়, মাইটোকন্ড্রিয়ায়। মাইটোকন্ড্রিয়া যখন হয়, তখন সেটা কি হয়ে যায়, প্রকৃত প্রাণী কোষ হয়ে যায়। তাহলে ভাই প্রকৃত কোষ আর প্রকৃত প্রাণী কোষের মধ্যে পার্থক্য কি? শুধু এটুকুই যে মাইটোকন্ড্রিয়া থাকবে আর একটা থাকবে না? এই প্রকৃত কোষ, প্রাণী কোষ এবং প্রকৃত কোষ বোঝো না? এই মাইটোকন্ড্রিয়া থাকা না থাকার মধ্যে না, সেটা তাহলে হচ্ছে, শোনো, মাইটোকন্ড্রিয়া কিন্তু উদ্ভিদ কোষেও থাকে, প্রাণী কোষেও থাকে। হুম। ঠিক আছে, উদ্ভিদ কোষেও থাকে, প্রাণী কোষেও থাকে। প্রকৃত প্রাণী কোষ বলতে বুঝাইছে কি, যে, হ্যাঁ, তুমি যেটা বলছো যে মাইটোকন্ড্রিয়া, আমি তোমার কথা বুঝিনি আসলে। মাইটোকন্ড্রিয়া থাকলেই প্রাণী কোষ বলবে, এটাকে এইভাবে বলছো তুমি। জিনিসটা এরকম না। মাইটোকন্ড্রিয়া থাকলে তো উদ্ভিদ কোষও বলা যায়। কিন্তু হুম। মাইটোকন্ড্রিয়াটাকে বলা হয় কি বলতো, পাওয়ার হাউস অফ সেল। অর্থাৎ হুম। যখন সেলের মধ্যে পাওয়ার হাউস ঢুকে যাবে, তখন সেটা কি হয়ে যাবে, প্রকৃত প্রাণী কোষ অথবা প্রকৃত উদ্ভিদ কোষ, এভাবে বলতে পারি আমরা। আচ্ছা। মানে প্রাণী আপনি কোষ, যে বলেন প্রকৃত কোষের মধ্যে বায়বীয় ব্যাকটেরিয়া ঢুকবে, হ্যাঁ, তারপর সেখান তখন থেকে সেটা মাইটোকন্ড্রিয়াতে মাইটোকন্ড্রিয়াতে পরিণত পরিণত হবে। হবে। তারপর মাইটোকন্ড্রিয়নে পরিণত হবে, তারপর সেটা প্রকৃত প্রাণী কোষ হবে। তার মানে তোমার যদি পাওয়ার হাউস না থাকে, হ্যাঁ। পাওয়ার হাউস না থাকে, এখন প্রাণী কোষ আমরা বুঝলাম যে মাইটোকন্ড্রিয়া ঢুকলে হবে। তাহলে উদ্ভিদ কোষ কখন তৈরি হবে, এটা আমাদের জানতে হবে এখন। তাহলে উদ্ভিদ হুম। কোষ কখন তৈরি হয়, এটা আমরা জানি, তাহলে আরো ক্লিয়ার হবে। উদ্ভিদ কোষ কখন তৈরি হয়? এখন যেই প্রাণী কোষটা তৈরি হয়েছে, এই দেখো এখানে প্রাণী কোষটা তৈরি হয়েছে। তৈরি হওয়ার পরে সেখানে যদি ফটোসিনথেটিক
ব্যাকটেরিয়া ঢুকে, কি ঢুকে? ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া। ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া। দেখো, প্রাণী এবং উদ্ভিদের মধ্যে একটা পার্থক্য হচ্ছে, উদ্ভিদের মধ্যে প্লাস্টিড থাকে, কিন্তু প্রাণীদের মধ্যে কি থাকে না? প্লাস্টিড থাকে না, বা ক্লোরোপ্লাস্ট থাকে না। এটা তোমরা জানো ছোট থেকেই, যে ক্লোরোপ্লাস্ট এবং প্লাস্টিড এটা কই থাকে? উদ্ভিদ কোষে। এই প্রাণী কোষের মধ্যে যখন ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া ঢুকবে, ফটোসিনথেটিক মানে কি? যারা সালোক সংশ্লেষণ করবে, সেরকম ব্যাকটেরিয়া ঢুকবে, তখন সেটা কিসে পরিণত হবে? ক্লোরোপ্লাস্টে। কিসে পরিণত হবে? ক্লোরোপ্লাস্টে। তখন উৎপন্ন হবে উদ্ভিদ কোষ। তার উদ্ভিদ কোষটার জন্য আমাদের কি লাগবে? মাইটোকন্ড্রিয়ার পাশাপাশি একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। তাহলে সেটা হলো প্রকৃত উদ্ভিদ কোষ হয়ে যাবে। কি হয়ে যাবে? উদ্ভিদ কোষ হয়ে যাবে। এখন তুমি বলবা যে প্রকৃত কোষটা কই থেকে আসলো? প্রকৃত কোষটা কই থেকে আসলো? প্রকৃত কোষটা আসছে হচ্ছে নিউক্লিয়াস থেকে। অর্থাৎ নিউক্লিয়াস না থাকলে তো কোষ হইতে পারবে না। নিউক্লিয়াস না থাকলে কি কোষ হইতে পারবে? নিউক্লিয়াসের মধ্যে কি থাকবে? ডিএনএ থাকবে। তাহলে ওই নিউক্লিয়াস ডিএনএ থাকার কারণে এটা প্রকৃত কোষ হইছে। প্রকৃত কোষের আরো বৈশিষ্ট্য আছে, এটা আমরা একটু পরে দেখবো। তাহলে এন্ডোসিম্বায়োসিসটা কি? আসল কথা হচ্ছে, নিউক্লিয়াস বিশিষ্ট একটা কোষে বা পোষক কোষে বায়বীয় ব্যাকটেরিয়া এবং ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া প্রবেশ করে টিকে থাকার প্রক্রিয়াকে বলা হয় এন্ডোসিম্বায়োসিস। অর্থাৎ নিউক্লিয়াস বিশিষ্ট একটা পোষক কোষে বা প্রকৃত কোষে বায়বীয় ব্যাকটেরিয়া এবং ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া প্রবেশ করার পরে যে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ তৈরি হইল, ঠিক আছে? এইটা যে টিকে থাকার প্রক্রিয়া, এটাকে বলা হয় এন্ডোসিম্বায়োসিস। সংজ্ঞাটা আরেকবার বললেন? আচ্ছা, সেটা হচ্ছে নিউক্লিয়াস বিশিষ্ট একটি কোষে, লেখো নিউক্লিয়াস বিশিষ্ট একটি কোষে, নিউক্লিয়াস বিশিষ্ট একটি পোষক কোষে, লিখি আমরা প্রকৃত কোষে, পোষক কোষে বায়বীয় ও ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া প্রবেশ করে টিকে থাকার প্রক্রিয়াকে বলা হয় এন্ডোসিম বায়োসিস। আচ্ছা দেখো, কোষের প্রকারভেদ। কোষের প্রকারভেদটা পড়বো আমরা এখন। কোষের প্রকারভেদ। কোষের প্রকারভেদ কি? একটা হচ্ছে দেহকোষ, মানে হচ্ছে সোমাটিক সেল। আর একটা হচ্ছে জনন কোষ বা রিপ্রোডাক্টিভ সেল। রিপ্রোডাক্টিভ সেল বা গ্যামেট, সেটাকে বলা হয় গ্যামেট। গ্যামেট। তাহলে দেহকোষ মানে কি? জীবদেহের অঙ্গ প্রত্যঙ্গ যারা গঠন করে তাদেরকে বা সেই সব কোষকে বলা হয় দেহকোষ। কি বলা হয়? জীবদেহের অঙ্গ প্রত্যঙ্গ বা যে তন্ত্রগুলো আছে সেগুলো যে তৈরি করে তাকে বলা হয় দেহকোষ। আর জনন কোষ হচ্ছে জনন অঙ্গ তৈরি করে যারা, জননাঙ্গ তৈরি করে যারা, তাদেরকে বলা হয় জনন কোষ। যেমন মানুষের ক্ষেত্রে আমরা জানি যে মোট 23 জোড়া ক্রোমোজোম আছে। কয় জোড়া ক্রোমোজোম আছে?
23 জোড়া। তার মধ্যে 22 জোড়াকে বলা হয় হচ্ছে দেহকোষ তৈরি করে, যাদেরকে বলা হয় অটোজোম। কি বলা হয়? 22 জোড়াকে বলা হয় অটোজোম, আর 1 জোড়াকে বলা হয় সেক্স ক্রোমোজোম। হ্যাঁ, এটা আমরা একটু পরে দেখবো। তাহলে আমরা এটা ছোট ছোট জায়গায় জানি যে সেক্স ক্রোমোজোমের মধ্যে পুরুষের থাকে XY, আর মহিলাদের থাকে হচ্ছে XX, দুইটা এক্স। তার মানে দেখো, 1 জোড়া সেক্স ক্রোমোজোম থাকে জনন কোষ তৈরি করে, আর 22 জোড়া হচ্ছে অটোজোম মানে দেহ কোষ তৈরি করে। এটা আমরা ছোট থেকে জানি, 9 টেনও পড়ছি। এখন দেহ কোষ কোথায় পাওয়া যায় এবং জনন কোষ কোথায় পাওয়া যায়? জনন কোষ পাওয়া যায় হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু। কি হয়? শুক্রাণু এবং ডিম্বাণু। আর তোমার হচ্ছে আহ এইখান থেকে যে গ্যামেটটা উৎপন্ন হয় সেটা সবসময় কি হয়? জনন কোষে সবসময় হচ্ছে হ্যাপ্লয়েড হয়। কি হয়? হ্যাপ্লয়েড। যখন হ্যাপ্লয়েড তৈরি করে, হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি করে, তখন তারা কি হয়? মায়োসিস প্রক্রিয়া উৎপন্ন হইলো। মায়োসিস প্রক্রিয়া উৎপন্ন হওয়ার পরে তারা মিলিত হইলো, নিষেক হইলো। তখন তৈরি করলো জাইগোট। জাইগোটটা হচ্ছে ডিপ্লয়েড, অর্থাৎ এন আর এন মিলিত হয়ে তোমার কি হয়েছে? ডিপ্লয়েড। তাহলে হ্যাপ্লয়েডটা হচ্ছে শুধু এন। হ্যাপ্লয়েডটা কি? শুধু এন। আর ডিপ্লয়েডটা হচ্ছে 2N। শুক্রাণুর একটা এবং ডিম্বাণুর একটা হ্যাপ্লয়েড মিলিত হলে কি উৎপন্ন হবে? জাইগোট। এগুলো তোমরা জানো মোটামুটি, এগুলা বলার দরকার নাই। আর দেহকোষ কই থাকে? দেহকোষ থাকে হচ্ছে মূল কাণ্ড, পাতার কোষে। উদ্ভিদের ক্ষেত্রে কই থাকে? মূল কাণ্ড, পাতার কোষে থাকে। ঠিক আছে? তারপর স্নায়ু কোষে থাকে, রক্তকণিকাতে থাকে। এগুলাতে পড়বা, মনে থাকবে। এবার আসো হচ্ছে তোমার নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে, নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষের প্রকারভেদ। নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে, নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে ভিত্তিতে কোষের প্রকারভেদ। দুই প্রকার কোষ, দুই প্রকার। একটা হচ্ছে আদিকেন্দ্রিক, আদিকেন্দ্রিক, আদিকেন্দ্রিক বা প্রোক্যারিওটিক। আর একটা হচ্ছে প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক। প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক, এটাকে বলা ইউক্যারিওটিক। ইউক্যারিওটিক। আচ্ছা দেখো, এখন আদি কোষ মানে কি? এখানে কোনো সুগঠিত অঙ্গাণু থাকবে না, যেখানে সুন্দর কোনো নিউক্লিয়াস থাকবে না, মেমব্রেন থাকবে না, সুন্দর কোনো সুগঠিত কোনো নিউক্লিয়াস, বিভিন্ন রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া এগুলো থাকবে না, এটাকে বলা হয় আদিকেন্দ্রিক। আর প্রকৃত কোষের মধ্যে কি থাকবে? সুগঠিত তোমার নিউক্লিয়াস থাকবে, মাইটোকন্ড্রিয়া থাকবে, রাইবোজোম থাকবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে। এগুলো থাকলে তোকে বুঝবা হচ্ছে সেটা প্রকৃত কোষ। তাহলে আদি কোষ এবং প্রকৃত কোষের মধ্যে আমাদের একটা পার্থক্য পড়তে হবে, যে আদি কোষে কি আছে, প্রকৃত কোষে কি আছে, এটা একটা পার্থক্য। ঠিক আছে? যেমন তোমার আদি কোষে এবং প্রকৃত কোষের মধ্যে, যেমন নিউক্লিয়ার মেমব্রেন আদি কোষে সুগঠিত না, প্রকৃত কোষে নিউক্লিয়ার মেমব্রেন সুগঠিত থাকে। নিউক্লিয়াস এখানে থাকে না, এখানে থাকে। ডিএনএ হচ্ছে এখানে বৃত্তাকার, এখানে সূত্রাকার। এখানে রাইবোজোম থাকবে, এখানে রাইবোজোম সহ অন্যান্য অঙ্গ থাকবে। ঠিক আছে? এরকম ভাবে একটা পার্থক্য পড়বা। এটা বইয়ের মধ্যে দেওয়া আছে, দেখবা বইয়ের পৃষ্ঠা খুললে দেখবা পার্থক্য দেওয়া আছে, এরকম 4-5টা পয়েন্ট। এগুলো ছোটবেলার প্রশ্ন, পড়ে নিতে পারবা, এই জন্য আর এত কিছু বললাম না। আচ্ছা, এবার আসো হচ্ছে তোমার আদর্শ উদ্ভিদ কোষ এবং কোষ প্রাচীর। এটা নিয়ে একটু কথা বলি, হ্যাঁ। আদর্শ উদ্ভিদ কোষ এবং কোষ প্রাচীর। আদর্শ উদ্ভিদ কোষ ও কোষ প্রাচীর। ঠিক আছে? আচ্ছা, আদর্শ উদ্ভিদ কোষে কি থাকবে? এখানে প্রথমত থাকবে হচ্ছে একটা ক্লাসিফিকেশন। কি ক্লাসিফিকেশন থাকবে? জড়বস্তু। আর এখানে থাকবে হচ্ছে প্রোটোপ্লাজম। কি থাকবে? প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম হচ্ছে সজীব বস্তু। কি বস্তু? সজীব বস্তু। প্রোটোপ্লাজমের 60 থেকে 90 ভাগ হচ্ছে পানি থাকে।
প্রোটোপ্লাজমের 60 থেকে 90 ভাগ কি থাকে, পানি থাকে। আচ্ছা, এরপরে কি থাকবে, এটাকে আবার 3 ভাগে ভাগ করা হয়। এটা হচ্ছে কোষ ঝিল্লি, মানে প্লাজমা মেমব্রেন। কোষ মানে হচ্ছে প্লাজমা, ঝিল্লি মানে হচ্ছে মেমব্রেন। আর থাকবে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম। আর থাকবে হচ্ছে নিউক্লিয়াস। আর কি থাকবে, নিউক্লিয়াস। তাহলে কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, সেল মেমব্রেন, সাইটোপ্লাজম, আর হচ্ছে নিউক্লিয়াস। আর সাইটোপ্লাজম হচ্ছে, এটাকে আমরা, এখানে কি থাকবে, কোষীয় কিছু অঙ্গাণু থাকবে। কি থাকবে, কোষীয় কিছু অঙ্গাণু থাকবে। যেমন রাইবোজোম থাকবে, মাইটোকন্ড্রিয়া থাকবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে, গোলগি বডি থাকবে, লাইসোজোম থাকবে, সেন্ট্রোজোম থাকবে, তারপর পারঅক্সিজোম থাকবে, গ্লাইঅক্সিজোম থাকবে, কোষ গহ্বর থাকবে। তাহলে কোষীয় অঙ্গাণুতে এই অঙ্গাণুগুলো থাকবে, রাইবোজোম থেকে শুরু করে একদম যেগুলো তোমরা জানো মোটামুটি, গোলগি বডি, লাইসোজোম, ইএসআর, আরইআর, এগুলো থাকবে। নিউক্লিয়াসের মধ্যে কি থাকবে, নিউক্লিয়ার অ্যানভলভ থাকবে, মানে নিউক্লিয়ার যে প্রাচীরটা, বাইরের যে আবরণটা, অ্যানভলভ। তারপর থাকবে ক্রোমোজোম, নিউক্লিওপ্লাজম এবং নিউক্লিওলাস। আর জড়বস্তুর মধ্যে কি থাকবে বলতো, একটা হচ্ছে কোষ প্রাচীর থাকবে, কোষ প্রাচীর। জড়বস্তুর মধ্যে থাকবে কোষ প্রাচীর, মানে সেল ওয়াল। কি থাকবে, সেল ওয়াল। আর কি থাকবে বলতো, কিছু জড় বস্তু। জড় বস্তু বলতে কি বোঝায়, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, হরমোন, এনজাইম, পিগমেন্ট, রেজিন, টেনিন, গম, আটা, তারপর হচ্ছে ল্যাটেক্স, এইসব যে জিনিসগুলো আছে। হ্যাঁ, এই জড়বস্তুটা তোমরা আস্তে আস্তে পড়ে, মানে মুখস্থ করার তেমন কিছু নাই, এগুলো এমনিতে মুখস্থ হয়ে যাবে। কিন্তু মনে রাখবা, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে একটা মেইন পার্থক্য কি বলতো, উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকবে, প্রাণী কোষে প্লাস্টিড থাকবে না। উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকবে, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকবে না। উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম থাকে, আর প্রাণী কোষে থাকে সেন্ট্রিউল। দেখো, এই জিনিসগুলো মনে রাখতে হবে অবজেক্টিভের জন্য, যে উদ্ভিদ কোষে এবং প্রাণী কোষে কি থাকে না বলতো, প্লাস্টিড, কোষ প্রাচীর, আর হচ্ছে প্লাস্টিড, কোষ প্রাচীর এবং সেন্ট্রিওল, সরি সেন্ট্রিওল না, সেন্ট্রোজোম থাকে না। সেন্ট্রোজোমের বদলে থাকে সেন্ট্রিউল। কি থাকে, সেন্ট্রিউল থাকে। হ্যাঁ, আর উদ্ভিদ কোষে তোমার এই সেন্ট্রিউল থাকে না। কি থাকে না, সেন্ট্রিউল থাকে না। এটা মনে রাখবা। তারপর কোষ গহ্বর, প্রাণী কোষে কোষ গহ্বর থাকে না, কোষ গহ্বর থাকে না। আচ্ছা, এখন এখন আসো হচ্ছে কোষ প্রাচীরের ভৌত গঠন, সেল ওয়াল, ভৌত গঠন। কি থাকে, মধ্যপর্দা। কি থাকে, মধ্যপর্দা, মানে এটাকে বলা হয় মিডল ল্যামেলা। মধ্যপর্দা কে তৈরি করে বলো তো, মধ্যপর্দা তৈরি হয় কিভাবে। আমাদের এখানে 4টা জিনিস লাগবে মেইনলি। একটা হচ্ছে মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর, প্রাথমিক প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর এবং টারশিয়ারি প্রাচীর।
এখন মধ্যপর্দা কি দিয়ে গঠিত হয়? মধ্যপর্দা এটা গঠিত হয় হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমে, হ্যাঁ আমরা আজকে অল্প পড়াবো, একদম আর মাত্র 20 মিনিট পড়াবো। হ্যাঁ, বেশি পড়াবো না, কারণ পরীক্ষা দিছো অলরেডি, টায়ার্ড আছো। দেখো, মধ্যবর্তী গঠিত হয় হচ্ছে সাইটোপ্লাজম থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট। সাইটোপ্লাজম থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট, ফ্র্যাগমোপ্লাস্ট ও গোলগি বডি থেকে আসা পেকটিন, গোলগি বডি থেকে আসা, গোলগি বডি থেকে আসা পেকটিন জাতীয় ক্ষুদ্র ভেসিকল নিয়ে। আচ্ছা, এই পেকটিনটা হচ্ছে একটা লিপিড, ঠিক আছে? লিগনিন, পেকটিন, এগুলো হচ্ছে লিপিড জাতীয়। তাহলে সাইটোপ্লাজম থেকে কি আসে? ফ্র্যাগমোপ্লাস্ট। মনে রাখবা, ফ্র্যাগমোপ্লাস্টটা মেইনলি আসে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। কই থেকে আসে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসে। অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসে ফ্র্যাগমোপ্লাস্ট, আর গোলগি বডি থেকে আসে হচ্ছে পেকটিন জাতীয় ভেসিকল। এটা মিলে তৈরি করে মধ্যপর্দা, মিডল ল্যামিলা। এটা হলো প্রথম স্তর। এখানে এটাকে বলা হয় প্রথম স্তর। এই মধ্য পর্দাটাই হচ্ছে প্রথম স্তর, এটাই কিন্তু প্রথম স্তর। এটাকে আবার মাঝের পর্দা ভাইবো না, এটাই হলো প্রথম স্তর, এখান থেকে শুরু হবে। এটা হলো দ্বিতীয় স্তর। দ্বিতীয় স্তর, এখানে কি হবে? এখানে আসবে হচ্ছে, যখন এই মধ্য পর্দাটা গঠিত হয়ে যাবে, এটার উপরে আসবে হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন, এরা যুক্ত হবে। এটাকে বলে প্রাথমিক প্রাচীর। তাহলে দেখো, মধ্যপর্দার উপরে এখন কি যুক্ত হবে? সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন। এই যে সেলুলোজকে এই জন্য বলা হয় কি বলতো? সেলুলোজকে এই জন্য বলা হয় হচ্ছে কোষ প্রাচীরের গাঠনিক একক। কি বলা হয়? কোষ প্রাচীরের গাঠনিক একক। উদ্ভিদের যে কোষ প্রাচীরটা আছে, এটার গাঠনিক একক কি? সেলুলোজ। কোষ প্রাচীরের গাঠনিক একক। আর কি যুক্ত হয়? সেলুলোজ, হেমিসেলুলোজ আর গ্লাইকোপ্রোটিন। কি যুক্ত হয়? গ্লাইকোপ্রোটিন যুক্ত হয়ে তৈরি করলো এটা প্রাথমিক প্রাচীর। তারপর সেকেন্ডারি প্রাচীর হয়। এখন সেকেন্ডারি প্রাচীরে কি হয় বলতো? এটা হলো 3 নাম্বার স্তর। এটা কি কয় নাম্বার স্তর বলতো? 3 নাম্বার স্তর। অর্থাৎ এখন দ্বিতীয় স্তরের উপরে আবার সেলুলোজ যুক্ত হবে। দ্বিতীয় স্তরের উপরে আবার এই যে জানলা খুলে দিলে তো বাতাস আসে, বিড়াল আয়া পড়বো আবার। বিড়ালটার সমস্যা, বিড়াল ঢুকে থাকে। তাই সেকেন্ডারি প্রাচীর, এটা কি তৃতীয় স্তর। এইটার উপর, এই যে দ্বিতীয় স্তরের উপরে যদি আবার সেলুলোজ আসে এবং লিগনিন আসে, কি আসে? সেলুলোজ এবং লিগনিন। লিগনিনটা হচ্ছে একটা, লিগনিন হচ্ছে একটা লিপিড। কি? লিপিড। আর সেলুলোজ হচ্ছে একটা কার্বোহাইড্রেট বা শর্করা। এটা হচ্ছে একটা কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট। আর লিগনিনটা হচ্ছে একটা লিপিড, ঠিক আছে? তাহলে সেলুলোজ যুক্ত হইলো, আর কি যুক্ত হলো? লিগনিন যুক্ত হইলো। যুক্ত হয়ে তোমার কি তৈরি করলো? সেকেন্ডারি প্রাচীর। কি তৈরি করলো? সেকেন্ডারি প্রাচীর। এই সেকেন্ডারি প্রাচীর পর্যন্তই মোটামুটি থাকে।
টারশিয়ারি প্রাচীরটা তেমন গঠিত হয় না, খুব কম গঠিত হয়। ঠিক আছে, টারশিয়ারি প্রাচীরটা তেমন একটা গঠিত হয় না, খুব কম গঠিত হয়। এছাড়া আর কিছু জিনিস থাকে, যে কূপ এলাকা, পিট মেমব্রেন, পিট মেমব্রেন থাকে, কূপ এলাকা থাকে, হ্যাঁ, তারপর পিট পেয়ার থাকে, পিট পেয়ার থাকে, ঠিক আছে, পিট পেয়ার থাকে, এই জিনিসগুলো থাকে। ঠিক আছে, এবারে রাসায়নিক গঠন কিসে, রাসায়নিক গঠন, রাসায়নিক গঠন, রাসায়নিক গঠনের মধ্যে কি আছে আমরা এটা দেখবো একটু। প্রথমে দেখো, আমরা জানি যে পিট সেল, পেয়ার। হ্যাঁ, পিট পেয়ার, পিট পেয়ারটা কি বলতো, এই যে কূপ আছে না, কূপ, এই কূপ এলাকা, এই দুইটা পাশাপাশি বা মুখোমুখি যে থাকে এটাকে বলা হয় পিট পেয়ার, জোড়া আর কি, পেয়ার মানে জোড়া। তেমন একটা ইম্পর্টেন্ট না আর কি। এখন আসলে হচ্ছে রাসায়নিক গঠন। রাসায়নিক গঠনে আমরা কি পড়বো, যে মূলত কোষ প্রাচীর গঠন করে কে, সেলুলোজ, কে গঠন করে, সেলুলোজ। তার মানে সেলুলোজ হেমিসেলুলোজ, এরা হচ্ছে মেইন গঠনে থাকবে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে প্রথমে 1,000 থেকে 3,000, 3,000 সেলুলোজ অণু একসাথে হয়, কি হয়, একসাথে হয়, একসাথে হয়ে তৈরি করা হচ্ছে সেলুলোজ চেইন। কি তৈরি করে, সেলুলোজ চেইন। পরে এই সেলুলোজ চেইনটা 100টা যুক্ত হয়, কয়টা, 100টা, 100টা চেইন যুক্ত হয়, তৈরি করা হচ্ছে ক্রিস্টালাইন, ক্রিস্টালাইন মাইসেলি। এই ক্রিস্টালাইন মাইসেলি 20টা যুক্ত হয় একসাথে, কয়টা, 20টা যুক্ত হয়ে তৈরি করা হচ্ছে মাইক্রোফাইব্রিল। কি, মাইক্রোফাইব্রিল। এই মাইক্রোফাইব্রিল যুক্ত হয় 250টা, কয়টা, 250টা মাইক্রোফাইব্রিল তৈরি করে হচ্ছে ম্যাক্রোফাইব্রিল। কি তৈরি করে, ম্যাক্রোফাইব্রিল। মাইক্রো মানে ছোট, আর ম্যাক্রো মানে একটু বড়। তাহলে মাইক্রো থেকে কই গেল এখন ম্যাক্রোতে। এখন অসংখ্য ম্যাক্রোফাইব্রিল একসাথে যুক্ত হবে, তৈরি করবে অণু বা তন্তু। ভাইয়া 100টা সেলুলোজ চেইন যুক্ত হয়ে কি ক্রিস্টাল লাল মাইক্রোফিল তৈরি করে? ক্রিস্টালাইন, ক্রিস্টালাইন মাইসেলি, ক্রিস্টালাইন আইসিডি। মাইসেলি, ক্রিস্টালাইন মাইসেলি। তাহলে 100টা সেলুলোজ চেইন মিলে তৈরি করে ক্রিস্টালাইন মাইসেলি। তারপর তৈরি হয় 20টা, একসাথে 20টা যুক্ত হয়ে তৈরি করে মাইক্রোফাইব্রিল। তারপর 250টা যুক্ত হয়, এটাকে বলে ম্যাক্রোফাইব্রিল। আর অসংখ্য মিলে হয় তন্তু বা ফাইবার। তাহলে আসল এটা হলো কেমিক্যাল গঠন। বুঝলাম। আচ্ছা, তারপর দেখো প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজমটা পড়বো। আর একটা টপিক পড়ে আজকে শেষ, আজকে আর পড়াবো না। প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম কি বলতো, একটা সংজ্ঞা শিখছিলা ছোটবেলায় 9-10-এ, সেটা কি, যে অর্ধস্বচ্ছ বর্ণহীন জেলি সদৃশ আঠালো পদার্থ, যেটা এটা প্রোটোপ্লাজম। তো প্রোটোপ্লাজমটা হচ্ছে দানাদার এবং কলয়ের ধর্মী, দানাদার ও
কলয়েড ধর্মী। আমরা কলয়েড, কলয়েড কিন্তু আমরা বলছিলাম যে কলয়েড জিনিসটা কি। কলয়েড, ক্রিস্টালয়েড, এগুলো আমি অলরেডি একদিন বলছিলাম যে যারা অর্ধভেদ্য পর্দা বা সেমি পারমেবল মেমব্রেন ভেদ করতে পারে না, তারা হচ্ছে কলয়েড, যাদের আকারটা বড় থাকে। যেমন প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিড, এরা সবাই হচ্ছে কলয়েড, যারা অর্ধভেদ্য পর্দা ভেদ করতে পারে না। তাহলে প্রোটোপ্লাজমটার সংখ্যাটা তোমরা পড়বা অর্ধস্বচ্ছ, বর্ণহীন, জেলির সদৃশ যে আঠালো পদার্থ আছে সেটাই হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমকে বলা হয় হচ্ছে জীবনের ভৌত ভিত্তি। কি বলা হয়? জীবনের ভৌত ভিত্তি। এটা স্টার দিয়ে রাখবা কোশ্চেনটা, জীবনের ভৌত ভিত্তি। প্রোটোপ্লাজমে কি কি থাকে? প্রোটিন থাকবে, কার্বোহাইড্রেট থাকবে, লিপিড থাকবে, ভিটামিন থাকবে। এই জন্য এটাকে বলা হয় ভৌত ভিত্তি। কার্বোহাইড্রেট থাকবে, প্রোটিন থাকবে, লিপিড থাকবে, এছাড়া বিভিন্ন মৌল থাকবে, হাইড্রোজেন, কপার, নাইট্রোজেন, ক্যালসিয়াম, সালফার, এগুলো থাকতে পারে। ঠিক আছে। প্রোটোপ্লাজমটার মধ্যে পানি থাকে, অনেক বেশি পানি থাকে, প্রায় 90% পানি থাকে। যার কারণে, পানি বেশি থাকার কারণে যদি পানির অভাব হয়, আমাদের শরীরে পানির অভাব হইলে অথবা উদ্ভিদে পানির অভাব হইলে কি হয়? প্রোটোপ্লাজমের মৃত্যু ঘটে। পানির অভাব দেখা দিলে প্রোটোপ্লাজমের মৃত্যু ঘটে। ঠিক আছে। তো এটা একটা পড়বা। এখন আসো প্রোটোপ্লাজমের চলন। চলন হচ্ছে দুই প্রকার। প্রোটোপ্লাজমের চলন কয় প্রকার? একটা হচ্ছে একমুখী চলন, একমুখী চলন, আর একটা হচ্ছে বহুমুখী চলন। একমুখী চলন আর বহুমুখী চলন। একমুখী চলন মানে কি? ধরো একটা প্রোটোপ্লাজম একটা গহ্বরকে কেন্দ্র করে ঘুরতেছে। কোষ প্রাচীরের একটা গহ্বর, কোষ প্রাচীরের মধ্যে কি থাকে? কোষ গহ্বর থাকে না? তাহলে দেখো, যদি একটা প্রোটোপ্লাজম কোষ প্রাচীরের একটা গহ্বরকে কেন্দ্র করে ঘুরে এবং এক পাশে ঘুরে, মানে একদিকেই ঘুরে, তাকে বলা হয় একমুখী চলন। আর যদি অনেকগুলো গহ্বরকে কেন্দ্র করে ঘুরে কোষ প্রাচীরের, তাকে বলা হয় বহুমুখী চলন। তাহলে একমুখী চলন এবং বহুমুখী চলন তোমাকে বুঝতে হবে, জাস্ট সংজ্ঞাটা। ঠিক আছে। তাহলে একমুখী চলনটা কি, বহুমুখী চলনটা কি বুঝছো? কোষ গহ্বরের, সরি, কোষ প্রাচীরের যে গহ্বর গুলো আছে, সেটাকে যদি একটা গহ্বরকে কেন্দ্র করে ঘুরে, তাকে একমুখী চলন বলে। আর অনেকগুলো গহ্বরকে কেন্দ্র করে ঘুরলে বহুমুখী চলন। উদাহরণটা মনে রাখবা। উদাহরণটা কি? যেমন পাতা ঝাঁঝি, পাতা ঝাঁঝির চলন। পাতা ঝাঁঝির চলন হচ্ছে একমুখী চলন। আর ট্র্যাডিসক্যানসিয়া, এইটার চলনটা হচ্ছে বহুমুখী চলন। এখন কোষ ঝিল্লির কাজ কি? মানে প্রোটোপ্লাজম মানে কিন্তু কোষ, প্রোটোপ্লাজম হচ্ছে জীবনের ভৌত ভিত্তি। এখন আমরা পড়বো হচ্ছে কোষ ঝিল্লি মানে সেল মেমব্রেন। এখন প্রোটোপ্লাজম থেকে কই যাব আমরা? সেল মেমব্রেনে যাব। প্রোটোপ্লাজম থেকে আমরা চলে যাবো এখন সেল মেমব্রেনে। সেল মেমব্রেন বা কোষ ঝিল্লি। এখন কোথায় চলে গেলাম? কোষ ঝিল্লিতে চলে গেলাম। কোষ ঝিল্লি কাকে বলে? একটা কোষকে ঘিরে একটা দেয়াল, দেয়াল থাকে। কি থাকে? দেয়াল। একটা কোষকে ঘিরে একটা দেয়াল থাকে, এটাকে বলা হয় সেল মেমব্রেন বা কোষ ঝিল্লি। তাহলে এটার তিন ধরনের কাজ আছে। একটা হচ্ছে ডিফেন্সিভ, ডিফেন্সিভ, একটা হচ্ছে কমিউনিকেটিভ, কমিউনিকেটিভ, আর একটা আছে তোমার সিনথেসিস বা সিনথেটিক। এটাকে বাংলায় আমরা পড়বো ডিফেন্সিভ মানে প্রতিরক্ষামূলক,
প্রতিরক্ষামূলক। কমিউনিকেটিভ মানে হচ্ছে আদান প্রদানমূলক, আদান প্রদান। আর সিনথেটিক মানে হচ্ছে তোমার সংশ্লেষণ। ঠিক আছে। প্রতিরক্ষামূলক কোনটা? যারা সব মানে দেহে মানে আমাদের কি করে, কোষের যে বস্তুগুলো আছে সেগুলোকে ঘিরে রাখবে, এটা হলো প্রতিরক্ষা। অর্থাৎ বাইরের প্রতিকূল অবস্থা থেকে ভেতরের যে জিনিসগুলো আছে অভ্যন্তরীণ, সেগুলোকে আলাদা রাখবে, রক্ষা করবে, এটাই হলো মেইন কথা। ঠিক আছে, এটা হলো প্রতিরক্ষামূলক। আর আদান প্রদানমূলক মানে কমিউনিকেটিভ, এটা কোনটা? এটা হচ্ছে বিভিন্ন তথ্যের ভিত্তি হিসেবে কাজ করবে, বিভিন্ন রকম তথ্যের ভিত্তি হিসেবে কাজ করবে। এটা একটু লিখে রাখবা, অবজেক্টিভে আসে যে বিভিন্ন তথ্যের ভিত্তি হিসেবে কে কাজ করে। তারপরে কে করে আর বলতো, ভেতর থেকে বাইরে এবং বাইরে থেকে ভেতরের যে বস্তুগুলো আছে এগুলোকে সে রক্ষা করে বা স্থানান্তর করে। অর্থাৎ তাদের মধ্যে একটা কমিউনিকেশন, যে বস্তু কি আসবে এবং কি যাবে এটা তারা নিয়ন্ত্রণ করতে পারে। ঠিক আছে, এই বস্তুগুলো আসা যাওয়া সে নিয়ন্ত্রণ করতে পারে। এছাড়া সে কি করে, স্নায়ু উদ্দীপনা বহন করে, স্নায়ু উদ্দীপনা বহন করে। এখন বলো তো স্নায়ু উদ্দীপনাটা কিভাবে বহন করে, মানে ট্রান্সফার করে, মানে এটা কিভাবে করে। স্নায়ু মানে হচ্ছে নিউরো, নিউরো মানে হচ্ছে স্নায়ু, নিউরো মস্তিষ্ক। ঠিক আছে, নিউরো ট্রান্সমিটার, ট্রান্সমিটার মানে কি, ট্রান্সফার করে। তাহলে আমাদের মস্তিষ্কে কি থাকে বলতো, নিউরো ট্রান্সমিটার থাকে। এই নিউরো ট্রান্সমিটারটা কি করে, কোষের বাইরের থেকে যে তথ্যটা আছে এটা সংগ্রহ করে এবং স্থানান্তর করে, নিউরো ট্রান্সমিটার। ঠিক আছে, নিউরো ট্রান্সমিটার। তো আজকের মতো শেষ টপিক হচ্ছে মডেল। এই মডেল থেকে সৃজনশীল আসে। ঠিক আছে, এতক্ষণ যেগুলো পড়াইলাম সেগুলো শুধু ক নাম্বার, খ নাম্বারে আর অবজেক্টিভে আসে, কিন্তু এই মডেলটা সৃজনশীলে আসতে দেখা যায়। এখন তোমরা অলরেডি মনে হয় একটা জিনিস, তোমরা ফ্লুইড মোজাইক মডেলের নাম শুনছো, 6-7 ছিল অবশ্য, নামটা ছিল যে কোষ ঝিল্লির যে মডেলগুলো আছে, কোষ ঝিল্লির যে মডেলগুলো আছে, যেমন স্যান্ডউইচ মডেল। স্যান্ডউইচ মডেলটা কে দিছে বলো তো? ড্যানিয়েলি এবং ডেভসন। হ্যাঁ, ড্যানিয়েলি ডেভসন, ড্যানিয়েলি ও ডেভসন। এটা তেমন একটা এখন কাজে লাগে না। তিনি জাস্ট কি বলছিলেন যে তার মতে কোষ ঝিল্লিটা দেখতে কেমন, দুই পাশে থাকবে প্রোটিন, দুই পাশে থাকবে প্রোটিনের দুইটা স্তর, আর মাঝে থাকবে হচ্ছে লিপিড। তিনি এটা বলছিলেন, দুই পাশে দুইটা প্রোটিনের স্তর থাকবে, মাঝে থাকবে লিপিড। কিন্তু এটা তেমন একটা খাটে নাই। কয়েকদিন পরে নতুন একটা আবিষ্কার হলো, সেটা হচ্ছে ইউনিট মেমব্রেন। ইউনিট মেমব্রেন, এটা আবিষ্কার করছে হচ্ছে কে বলতো, রবার্টসন। এটাও তেমন একটা খাটে নাই, এই তথ্যটাও তেমন একটা খাটে নাই। ঠিক আছে, ইউনিট মেমব্রেনের তথ্যটাও তেমন একটা খাটে নাই। এখানে তিনি বলছিলেন এখানে থাকবে ফসফোলিপিড বাইলেয়ার। কি থাকবে? থাকবে হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার। নাবিলটা যে একটা কেঁচা দরকার রে বন্ধু, তুই বাইরে গেছে স্যার, ও আগে থেকেই রেটিনার সাথে ছিল।
দেখো তাহলে ইউনিট মেমব্রেন, দেখো এখানে ইউনিট মেমব্রেনে বলছে কি যে ফসফোলিপিড বাইলেয়ার থাকবে। হ্যাঁ, এই ফসফোলিপিড বাইলের মাঝে কি থাকবে? প্রোটিন গাঁথা থাকবে। কি থাকবে? এই ফসফোলিপিড বাইলেয়ার মানে হচ্ছে লিপিডের দুইটা স্তর, বাই মানে হচ্ছে দুইটা, লেয়ার মানে স্তর। ফসফোলিপিড মানে কি জানো? যে লিপিডের সাথে ফসফরিক অ্যাসিড আছে। কি আছে? লিপিডের সাথে ফসফরিক অ্যাসিড গ্রুপ যুক্ত আছে, এই জন্য বলা হয় ফসফোলিপিড। এটা হলো ফসফোলিপিড বাইলেয়ার থাকবে, এবং মাঝে মাঝে কি থাকবে? প্রোটিন থাকবে। মাঝে মাঝে, তার মাঝে মাঝে প্রোটিন থাকবে। ঠিক আছে, এই জন্য এটাকে বলা হয় ইউনিট মেমব্রেন। এখন লাস্ট সবচেয়ে যেটা ভালো মডেল দিছে সেটা হচ্ছে স্যান্ডউইচ ফ্লুইড মোজাইক মডেল। কি মডেল? ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড মোজাইক মডেলটা কে দিছে? সিঙ্গার ও নিকলসন। সিঙ্গার ও নিকলসন। সিঙ্গার এবং নিকলসন সর্বপ্রথম এটা দিছে। তো তাদের মতে হচ্ছে যে একটা কোষ প্রাচীরের মধ্যে কি থাকবে? প্রথম কথাটা থাকবে হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার, অর্থাৎ তারা বলছে যে ফসফোলিপিড বাইলেয়ার থাকবে। হ্যাঁ, এরকম হচ্ছে। এরকম অনেকগুলো স্তর আঁকা যাবে। হ্যাঁ, আঁকার পরে এখানে এই যে তোমার এইগুলো হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার, অর্থাৎ দুই স্তর বিশিষ্ট। এটা একটা স্তর, এটা একটা স্তর। ঠিক আছে, এর মাঝে মাঝে থাকবে কোলেস্টেরল। কি থাকবে? কোলেস্টেরল থাকবে। আর মাঝে মাঝে থাকবে কোলেস্টেরল, এইভাবে কোলেস্টেরল গুলো থাকবে। এবং থাকবে কিছু প্রোটিন। কি থাকবে? প্রোটিন থাকবে। এরকম এরকম প্রোটিন থাকবে। এইগুলো হচ্ছে প্রোটিন। এখন প্রোটিন আবার হচ্ছে, প্রোটিনের মধ্যে অনেকগুলো হেড থাকতে পারে। এখন দেখো প্রোটিনের মধ্যে প্রোটিন প্রোটিন আবার দুইটা আছে, একটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন, একটা পেরিফেরাল প্রোটিন। কি থাকবে? ইন্টিগ্রাল ইন্টিগ্রাল প্রোটিন আর পেরিফেরাল প্রোটিন। তার চিত্র কি আঁকলেন কিছুই বুঝলাম না। আর আমি বোঝাচ্ছি। এই দেখো প্রথমে এই যে, ধরো এই যে এগুলো যে আঁকছি, এটা হচ্ছে এক একটা ফসফোলিপিড। দুই পাশে দুইটা আঁকছি কেন বলো তো? কারণ ফসফোলিপিড বাইলেয়ার। এটা কি? ফসফোলিপিড বাইলেয়ার। তাহলে ফসফোলিপিড বাইলেয়ার থাকবে। ঠিক আছে, দুইটা লেয়ার থাকবে, এই পাশে ফসফোলিপিড, এই পাশে ফসফোলিপিড। এরকম করে তুমি সবগুলো মানে এ পর্যন্ত আঁকো। এভাবে করে আঁকতে আঁকতে এ পর্যন্ত আনো। আনার পরে এই মাঝে দিয়ে আমরা কি আঁকবো? কোলেস্টেরল আঁকবো। এই গোল গোল যেগুলো দিব সেটা হচ্ছে কোলেস্টেরল। আর এইগুলো হচ্ছে আমরা দিব প্রোটিন। এগুলো হচ্ছে প্রোটিন, সাইড দিয়ে দিব প্রোটিন। আর এই যে মাঝখানে যেটা দিচ্ছি, এই যে এটা, এটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন। ইন্টিগ্রাল প্রোটিনটা বড় থাকে। কি থাকে? মাঝখানে থাকে এবং বড় থাকে। আর পেরিফেরাল মানে কি? পেরিফেরাল মানে হচ্ছে এই যে সাইড দিয়ে যে প্রোটিন গুলো আছে, এই যে প্রোটিন গুলো, এটা হচ্ছে পেরিফেরাল প্রোটিন। পেরিফেরাল মানে হচ্ছে যেগুলো, যেমন আমরা বলি না যে পেরিফেরি মানে কি? পেরিফেরি মানে হচ্ছে অনেক ভিতরের দিকে বা সাইডের দিকে কোনো একটা এলাকা, এটা হলো পেরিফেরি। তো পেরিফেরাল প্রোটিনটাও এরকম যে থাকবে বাইরের দিকে, বাইরের দিকে থাকবে পেরিফেরাল প্রোটিনটা। আর ইন্টিগ্রাল প্রোটিনটা থাকবে হচ্ছে একদম মাঝে ভেতরের দিকে। এছাড়া থাকবে হচ্ছে গ্লাইকোপ্রোটিন চেইন। কি থাকবে? গ্লাইকোপ্রোটিন চেইন থাকবে। গ্লাইকোপ্রোটিন চেইন থাকবে।
এটা হলো গ্লাইকোপ্রোটিন চেইন। ঠিক আছে, গ্লাইকোপ্রোটিন চেইন। এবং মাঝে দিয়ে কি থাকবে? থাকবে কোলেস্টেরল। কি থাকবে? কোলেস্টেরল। এখন এখানে তোমার মনে রাখতে হবে, দেখো এই যে ফসফোলিপিড বাইলেয়ারের যে তোমার দুইটা লেজ আছে, তাই না? দুইটা লেজ দেখতেছো না এখানে? একটা হচ্ছে পানিগ্রাহী, একটা হচ্ছে পানি বিমুখী, অর্থাৎ একটা পানি গ্রহণ করতে চাবে আর একজন পানি গ্রহণ করতে চাবে না, এরকম একটা হেড থাকে। একটা পানিগ্রাহী আর একটা হচ্ছে, এটাকে বাংলা কি বলে, মানে পানি বিদ্বেষী বলতে পারি নাকি? পানি বিদ্বেষী। তোমরা সুন্দর মতো এগুলো পূরণ করবা। ধরো আমি পানি বিকর্ষী। বিকর্ষী, হ্যাঁ বিকর্ষী, বিদ্বেষী বলে দিচ্ছি, ঠিক আছে বিকর্ষী। তাহলে এটা মনে রাখবো। তাহলে প্রোটিন গুলো কি ইন্টিগ্রাল, পেরিফেরাল, এটা মনে রাখবা। আর একটা আছে লিপিড সম্পৃক্ত প্রোটিন, এটা তোমাদের তেমন একটা ইম্পর্টেন্ট না। লিপিড সম্পৃক্ত মানে লিপিড থাকবে প্রোটিনের সাথে। আরেকটা থাকবে গ্লাইকোক্যালিক্স। কি থাকবে? গ্লাইকোক্যালিক্স। এটা কি জানো? এটা হলো চিনির স্তর। এটা হচ্ছে অবজেক্টিভে আসে, চিনির স্তর, চিনির স্তর, চিনির স্তর। তাহলে তোমরা হচ্ছে সুন্দর করে গ্লাইকোক্যালিক্সটা তোমাকে দেখানো লাগবে না। তোমরা সুন্দর মতো শুধুমাত্র বাইলেয়ারটা, ফসফোলিপিড বাইলেয়ারটা দেখাবা, ইন্টিগ্রাল প্রোটিন দেখাবা, পেরিফেরাল প্রোটিন দেখাবা, কোলেস্টেরল দেখাবা, আর হচ্ছে মানে গ্লাইকোপ্রোটিনটা দেখাবা। এই যে গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন চেইন, সুন্দর মতো একটু আঁকার চেষ্টা করবা এইভাবে। হুম, এটা তো এখন এভাবে করে একদম এই পর্যন্ত আঁকবা। আঁকার পরে এবার উল্টা থেকে আঁকবা। ঠিক আছে, এবার উল্টা থেকে আঁকবা। এভাবে করে আঁকে ওর মাঝখান দিয়ে কোলেস্ট্রল দিবা, এই দিক থেকে হচ্ছে তোমার ইয়া দিবা, প্রোটিন দিবা, ইন্টিগ্রাল প্রোটিন দিবা, পেরিফেরিতে পেরিফেরাল প্রোটিন দিবা। ঠিক আছে, এভাবে সুন্দর করে একটা আঁকার চেষ্টা করবে। তো এইভাবে অবজেক্টিভের জন্য পড়বা, সৃজনশীলের জন্য পড়বা। সৃজনশীলে আসলে চিত্র মাস্ট দিতেই হবে, আর সৃজনশীলে না আসলে অবজেক্টিভে আসলে অবজেক্টিভের জন্য তো পড়বাই হবে। যাই হোক, এই কটা জিনিস পড়াইলাম আজকে, আজকে এই পর্যন্তই। আজকে আর পড়াবো না। আগামীকাল তোমাদের হচ্ছে মনে হয় কেমিস্ট্রি ক্লাস আছে, তাই না? কেমিস্ট্রি ক্লাসের জন্য পড়া আসবা। অবজেক্টিভ গুলা যেগুলো পড়াইছি, সৃজনশীল যেগুলো পড়াইছি, সূত্র যেগুলো পড়াইছি করে আসবা। কালকে তোমাদের এই অধ্যায়ের 90% ম্যাথ শেষ হয়ে যাবে। ঠিক আছে, তোমার কোন অধ্যায় বলো তো? পরিবেশ রসায়নের 90% ম্যাথ শেষ হয়ে যাবে। তার মানে তোমরা যদি ম্যাথ শেষ করে দিতে পারি, তোমরা খুব দ্রুত এক্সাম দিতে পারবা 10 তারিখের মধ্যে। তাহলে এক্সাম এক্সাম তারা ভাই কিচ্ছু আপনার বোঝে মাথায় নাই। কি, কি বুঝলাম না, মাথায় এক্সাম মধ্যে কিছু নেই? এক্সাম এক্সাম। পরিবেশ রসায়ন যদি শেষ হয়, তো তোমরা সুন্দর মতো একটা এক্সাম দিতে পারবা। না, তাহলে এবার আমি 2 মাসের আগে কোনো এক্সাম দিতাম না। ঠিক আছে, এক্সাম দিয়ে যাবে তোমরা, আজ অধ্যায়টা কমপ্লিট করবা। ঠিক আছে, 2 মাসের আগে আর কোনো এক্সাম নাই। বা 2 মাস না, 2 সপ্তাহ, 2 সপ্তাহ, 2 সপ্তাহ ওয়েট করি। 2 মাস তো অনেক বেশি হয়ে যায়। হ্যাঁ, আরে অ্যাটলিস্ট 2 সপ্তাহ। 2 সপ্তাহ পরে তো এক্সাম নিব রে ভাই। হ্যাঁ ঠিক আছে, 2 সপ্তাহ পরে এক্সাম নিলে রাজি আছি। আমি কি যে বলছি এই কালকে exam নিবো? মাঝখানে, মাঝখানে 2 সপ্তাহ আজকে কি বার দাঁড়ান দেখে নি, সোমবার, পরের সোমবার, হুম। তারপরের সোমবারের পর দিয়ে মানে একদম এক্সাম দেবো। শুক্রবারে পরীক্ষা হবে, পরের শুক্রবারে। বুঝো না তো? তো 2 সপ্তাহ হয় কেমনে? এই যে 3 দিনে, আহ, 7 দিন এবং 7 দিন 14 দিন, এই 2 সপ্তাহ ফাইজলামি করো নাকি? 7 দিন 7 দিন 14 দিন না? আচ্ছা আজকে আচ্ছা, ঠিক আছে, সোমবার হয়, ঠিক সোমবার আছে, থেকে ঠিক আছে, ইয়া, বুঝছি। বুঝো নাই? এবার হুম বুঝছো? হুম, বুঝছি। ঠিক আছে, হ্যাঁ, আমি অসুস্থ 2 সপ্তাহ পরে। আমিও। সবাই পড়াশোনা করো ভালো মতো। এটা কিন্তু ভালো করতে হবে পরীক্ষায়। যাও তাহলে, আজকে আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
মুরব্বি মুরব্বি। তোমার ছেলের আমার ছেলের মাসে লাগে 10,000 টাকা। ভালো না? মেসি লাগবে রে, মেসি।